আপনি কেন পিসি কিনছিলেন? আমি কেন ল্যাপটপ কিনছিলাম? আ ফ্রিল্যান্সিং এর আগে ডোলেন্সার নামে একটা কোম্পানিতে কাজ করতাম যেটা হলো ক্লিক এর কাজ। এটাতে কিন্তু হুম। আপনি বেশি ইনভেস্ট করতেন। আমার ২৫ জন স্টুডেন্ট ছিল। ২৫ জন ফার্স্ট ব্যাচে আর্নিং। ২৫ জন ক্লাসের মধ্যে আর্নিং করছে। এটা হলো আমার আইসিটি ডিভিশন ফার্স্ট ব্যাচ টাইম। ২৫ জনই আর্ন করছে ফার্স্ট ব্যাচে। যে ভবিষ্যতে আমরা যখন কর্মজীবনে যাবো তখন ইনশাআল্লাহ আমরা এরকম একত্রে ব্যবসা-বাণিজ্য করব ইনশাআল্লাহ। তো ওই যে পরিকল্পনাগুলো ওখানে হয়ে গেছিল। তো সেই হিসাবে পরবর্তীতে যখন আমরা কর্মজীবনে আসলাম তখন ওই আমাদের ওই ডাক্তার মোজাম্মেল হক ভাইয়া আরকি উনার নাম। তা উনি আমাকে ফোন করল যে এরকম আমরা তো গল্প করছিলাম তো এখন তো আমরা দিতে পারি। তো বললাম যে, "হ্যাঁ, ঠিক আছে তাইলে আমরা দেই, নেন শুরু করি।" আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবসালাম ভাই আশা করি ভালো আছেন। আজকে আমরা একটু অন্যরকম বিষয়ে কথা বলব। সেটা হলো আসলে আমাদের লাইফেরই কিছু গল্প বলব। আ আমরা ২ জন ভার্সিটির ফ্রেন্ড। আব্দুস সালাম ভাই, আমি দুজনেই আমাদের ভার্সিটির ফ্রেন্ড। তো ভার্সিটির লাইফে আমরা একসাথে থাকতাম। একই একই রুমেও থাকা হইছে অনেকদিন। একই রুমেই থাকা হইছে বা পাশাপাশি রুমে থাকা হইছে। ২ টাই আমরা বলতে পারি। তো দুজনের কিন্তু অনেক স্টোরি আছে। আরেকটা মিল আছে আমাদের আব্দুস সালাম ভাই, আমরা কিন্তু আবার বিএনসিসি ছিলাম। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কাউন্সিল। বিএনসিসির সদস্য ছিলাম, আমি ছিলাম নেভির। আপনি কিসে ছিলেন যে? আমি নেভিতে ছিলাম। আমিও নেভি, আপনিও নেভি ছিলেন। আমরা কিন্তু মনে আছে আমি আমাদের ক্যারিয়ার বা আমি ফ্রিল্যান্সিং ২ জনেই শুরু করছিলাম। আপনিও ফ্রিল্যান্সিং শুরু করছিলেন ভার্সিটি লাইফে ফার্স্ট ইয়ার শেষে সেকেন্ড ইয়ার থেকে। আমিও ফ্রিল্যান্সিং শুরু করছিলাম। হয়তো আমি এখনো ফ্রিল্যান্সিং লাইফে আছি। আপনি হয়তো এখন চলে গেছেন ফ্রিল্যান্সিং থেকে একটু দূরে একজন লেকচারার এখন কলেজে। তো এই কথাগুলো শুনবো। এই কথাগুলো আমরা আজকে বলবো। আমাদের একটু স্মৃতিচারণা হলো বা আমাদের দর্শকের অনেক কিছু শিখার আছে এখানে। ফ্রিল্যান্সিংটা কত থেকে শুরু করে আমরা কোথায় আছি। তো আ ইউনিভার্সিটিতে যখন হয়তো আমরা হলে থাকি নাই, ফার্স্ট এ মেসে ছিলাম। আমাকে আইসা দেখলেন নতুন ফার্স্ট ইয়ারে। ওইখানে কিছু গল্প আছে কিনা আপনার বলার শুরুতে? ভার্সিটিতে আমরা তো লেখাপড়া অবস্থায় আমরা একই সঙ্গেই ছিলাম। আমরা যেহেতু ভার্সিটিতে আমরা হলে থাকিনি, তাই না? হলে থাকিনি। আমরা বাহিরে একটা নিজেদের মতো করে একটা বাসা ভাড়া করে, বিল্ডিং ভাড়া করে আমরা একসঙ্গে ছিলাম আরকি। হুম, হুম, তো হুম। আমরা কিন্তু মানে ২ জনে একসঙ্গেই এবং আমাদের আরো কিছু ফ্রেন্ডস ছিল যারা একসঙ্গে আমরা এই ফ্রিল্যান্সিং এর উপরে বা আইটির উপরে আমরা ট্রেনিং নিছিলাম শুরুতে। একসঙ্গেই আমাদের যাত্রাটা শুরু হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ট্রেনিংটা আমরা সবাই একসঙ্গেই শেষ করছি। কিন্তু আপনি আ লেগেছিলেন আর আমরা এই চেষ্টা করতে আস্তে আরকি পিছনে পড়ে গেছি। আসলে ফ্রিল্যান্সিংটা মানে আমাদের এটা একটা প্যাশনের ব্যাপার। মানে এখানে অনেক ধৈর্য এবং লেগে থাকার বিষয়। তো এই এতটা লেগে থাকা আসলে সেই সময়ে আপনি কিন্তু ১ম ইনকাম করছেন ভাই। আমাদের ১০ জন ছিল। আমাদের ফ্রেন্ডরাই টিচার ছিল। আমাদের ফ্রেন্ড টিচার ছিল। ফ্রেন্ডের মধ্যে যে ফ্রেন্ড আমাদের ব্যাচমেট, মানে আমাদের ইয়ারমেট যে ফ্রেন্ড টিচার, আমাদের ক্লাস নিছে আমরা বিশ্ববিদ্যালয়ের মাঠে হাঁটুর উপরে ল্যাপটপ রাইখা ট্রেনিং করছি। তাই না? তো হুম, ওইখানে কিন্তু ১০ জন ছিল। তখনকার আমলে ৳৫,০০০ করে দেয়া হতো, যেটা ১২ সালের কথা, ১০, ১১, ১২ সালের কথা। ১২ সালের দিকে আসলে। ৳৫,০০০ কি ৳৫,০০০ মনে হয় ২০ টা ক্লাস হবে। তখন ওডেক্স ছিল নাম। হ্যাঁ, ওডেক্স তো ছিল তখন নাম। তো আসলে এতটা ওই যে আইটির উপরে ট্রেনিং করার এতটা ফেসিলিটি ওইভাবে ছিল না। ট্রেনিং এখন সেন্টার যতটা ছিল। এভেইলেবল সেই সময় অতটা ছিল না। আপনি কিন্তু ১ম আর্নার ছিলেন তখন আমাদের ব্যাচের। মানে ১০ জনের মধ্যে আপনি ফার্স্ট মনে হয় ইনকাম করছিলেন। তাই না? মনে আছে? হ্যাঁ, ১ম ইয়েটা পাইছিলাম আমি। কিন্তু পরবর্তীতে আর মানে ওই একটাই শেষ। এরপরে দেখা গেছে যে চেষ্টা করতাম, হইতো না, চেষ্টা করতাম, হইতো না। তো এরপরে দেখা গেছে যে
আসলে ব্যস্ততার কারণে ওইটাতে আর লেগে থাকা হয় নাই। পরবর্তীতে পড়ালেখার প্রেশার ছিল। আ আ আব্দুল সালাম ভাই, আমাদের একটু বাসার বর্ণনা একটু দেই। ফার্স্ট মান্থে ভার্সিটিতে আমরা যখন একটা মেসে উঠি, ১ মাস ছিলাম। ১ মাস পরে আমরা বাসাটা ভাড়া নেই। বাসাটা কিন্তু ৩ রুমের একটা একতলা বিল্ডিং ছিল। একটা মাঠ ছিল। ৩ রুমের একটা সাথে বারান্দা ছিল। সাথে একটা রান্নাঘর ছিল। সাথে একটা বিশাল এরিয়ার একটা বাউন্ডারি ছিল। লেচু গাছ হুম। ছিল, সবকিছু কাঁঠাল গাছ ছিল, সবকিছু ছিল। বাসা বাসা ভাড়া কত ছিল মনে আছে? না, ৳২১০০। স্মরণ নাই এখন। হ্যাঁ? ৳২১০০। ৳২১০০ ৳২১০০। বাসা ভাড়া। আমি ভুলে গেছি। ৳২১০০ বাসা ভাড়া দিয়ে আমরা ফার্স্ট এ ডিলিংটা আমি ছিলাম। এজন্য আমার মনে আছে। তো ৳২১০০ দিয়ে আমরা উঠি। তো আমরা যে ৪-৫ বছর ভার্সিটি লাইফে ছিলাম, লাস্টে ভাড়াটা যখন আমরা ছাড়ি বাসা, তখন কিন্তু ভাড়া আমরা দিছিলাম মনে হয় ৪,০০০ কি ৩৭০০ এমন। ৪,০০০ কি ৩৭০০ এমন টাকা। তাহলে দেখেন এখন কিন্তু একটা ইউনিট নিতে গেলে কত টাকা লাগে। তাহলে আ আমরা একটু এ ভার্সিটির কথাই বলি যেহেতু বলতেছি। আ আ পাশাপাশি আমাদের যে এক্সট্রা কারিকুলাম গুলো আছে ভার্সিটির পাশাপাশি, এই যে সকালবেলায় আমাদের একটা একাডেমিক ছিল। তার পাশাপাশি আমরা কিন্তু বিএনসিসি এবং করতাম। আচ্ছা ভাই, এখন ভার্সিটির বিএনসিসি পরিবেশটা করতাম। কিরকম জানি না। কিন্তু সেই সময় কিন্তু আমাদের ভার্সিটির পরিবেশটা কিন্তু খুব ভালো ছিল। আপনার হ্যাঁ, ভালো দেখা ছিল। গেছে যে ওই যে ভার্সিটিতে সকালবেলা যখন বাসগুলো আসতো, তখন বাস থেকেই যে আমরা সবাই স্টুডেন্টরা সবাই একসঙ্গে নামতেছে, একসঙ্গে সবাই সবার ডিপার্টমেন্টের কলা অনুষদ বা এরকম আর যেগুলা ডিপার্টমেন্ট আছে, সবাই সবার নিজ নিজ ডিপার্টমেন্টে চলে যাচ্ছে এবং সেখানে কিন্তু সেই সময়ে যে স্টুডেন্ট ধরেন ছাত্রী যারা ছিল, তাদের কিন্তু হুম, মেক্সিমাম তাদের কিন্তু পরনে বোরখা থাকতো। বোরখা এবং হিজাব থাকতো। এখন কিরকম হুম। সেটা আমার জানা নাই। হয়তো আমাদের আপনার লাইনে তো আলাদা বাস ছিল, মেয়েদের আলাদা বাস ছিল, ছেলেদের আলাদা বাস ছিল। তো বিষয় হলো গিয়া আমরা ফ্রিল্যান্সিং এর ট্রেনিং বলে ফেলছি। ট্রেনিং করার আগে কিন্তু আরেকটা জিনিস করছিলাম। মনে আছে? আপনি কেন পিসি কিনছিলেন? আমি কেন ল্যাপটপ কিনছিলাম? আ ফ্রিল্যান্সিং এর আগে ডোলেন্সার নামে একটা কোম্পানিতে কাজ করতাম, যেটা হলো ক্লিক এর কাজ। এটাতে কিন্তু হুম। আপনি বেশি ইনভেস্ট করতেন। এটা সম্পর্কে একটু বলেন। এগুলা সেই সময়ে কিভাবে জয়েন করছিলাম ওই যে সেই সময় তো এটা একটা হাইপ ছিল আরকি। সবাই আমাদের ভার্সিটির বন্ধুরাও একেকজন ওখানে অনেক ভালো করে ফেলছে। আ ওই ডুলেন্সারে কেউ তো আপনার বেশ ভালো ইনকাম করছে, বাড়ির কাজ করতো। এরকম অনেক অফিস দিয়ে দিত। টাকা-পয়সা উপার্জন করে ফেলছে। তো আমরাও দেখা গেছে যে ওদের লিঙ্কে ওখানে জয়েন করছি। কিন্তু আমরা ওখান থেকে কোনো কিছু পাইনি বা ঐরকম মানে আমরা ঢোকার অল্প পরেই হয়তোবা ওইটা হয়ে গেছে। ওইটার যে হুম। আপনার একটা স্ক্যাম ছিল সেটা মানে ফল করছে আরকি। হ্যাঁ, তখন। ক্লিকবাজি আরকি এরকম অনেক স্টুডেন্ট লাইফে আসে। ওই ক্লিক করলে টাকা জমা হইতো, এটা উইথড্র দেওয়া লাগতো কোনো এজেন্টের মাধ্যমে। এরকম ক্লিকের যারা স্টুডেন্ট তারা কিন্তু এরকম ফাঁকিবাজে পড়ে। এটা কিন্তু আমরাও পড়ছি। আমরা এখন ফ্রিল্যান্সিং করতেছি বা আইটিতে এক্সপার্ট দক্ষতা, কিন্তু আমরাও কিন্তু স্টুডেন্ট লাইফে এরকম ধরা খাইছি। আমার কিন্তু পুঁজি ছিল তখন ৳৩৫০০, আমার ফার্স্ট ইনভেস্ট ছিল ওই ক্লিকে, ধরা খাইছি। তখন কিন্তু আমাদের আরেকটা বিষয়, আমাদের ইন্টারনেট ছিল হলো মডেম। হুম, তখন তখন কিন্তু মডেল না। ওয়াইফাই ছিল না। মডেম ছিল। ওয়াইফাই ছিল না। মডেম ছিল যে গ্রামীণের সিমের মডেম। আমার একটা গ্রামীণ ছিল। আপনার মনে হয় গ্রামীণ না বাংলালিনের মডেম ছিল। মডেমের ভিতরে সিম ঢুকায়ে ইউজ করা লাগতো। তাও অনেক সময় কেবল দিয়ে দরজার গেটের দরজা দিয়ে একটু উপরে রাখা লাগতো যাতে একটু গতিটা বেশি পায়। 2G হ্যাঁ, সেটা 2G নেটওয়ার্ক ছিল। ছিল। 2G 2G নেটওয়ার্ক ছিল। তো সেখান থেকেই আ এট এ টাইমে আমরা ২ জন ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করি, ট্রেনিং শুরু করি ২০ দিনের। তখন আমাদের ইল্যান্স, ওডেক্স এ কাজ শুরু করা হয়। আমি পাশাপাশি কিন্তু টিটিসি তে ক্লাস করতাম, গ্রাফিক ডিজাইন এর, রাজশাহী টিটিসি তে। হুম। তো আমাদের ভার্সিটি সবাই হয়তো বুঝতে পারছেন আমরা এবার রাজশাহী ইউনিভার্সিটি থেকে বলতেছি। তো টিটিসি তে আপনি ক্লাস করেন, আমাদের শরীফ ভাই ক্লাস না, করতো। আমি ট্রেনিং করি নাই। এবং আপনি যে ওই যে ওখানে ট্রেনিংটা করছেন ওখান থেকেই মূলত আপনি কিন্তু পরে মানে আগায় গেছেন। আর হ্যাঁ, আমি হ্যাঁ, ওখানে ট্রেনিংটা করি নাই। পরে আস্তে আমিও পিছে পড়ে গেছি ওখান থেকে।
আর আপনি কিন্তু ওই টিটিসির মাধ্যমে কিন্তু আগাই গেছেন, তাই না? হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। টিটিসির হয়তো আমি পরবর্তী টিচারও ছিলাম ফ্রিল্যান্সিং এর। তো আমাদের যাত্রাটা শুরু হয় কিন্তু ওই ভার্সিটির লাইফের মাঠের মধ্যে বইসা হাঁটুতে ল্যাপটপ রাইখা আমরা আচ্ছা আপনি আসলে আপনি কিভাবে কম্পিউটার আপনি কিভাবে জি। এটাতে আগালেন, হ্যাঁ? পুরা আপনার এই গল্পটা একটু বলেন দেখি শুনি। এই যে আপনি যে টিটিসিতে যে ট্রেনিং করলেন, এরপরে কিভাবে ওখানে ট্রেইনার আবার হয়ে গেলেন? এই ব্যাপারগুলো কিভাবে ঘটছে একটু শুনি। আসলে এটা তো একদিনের বিষয় না। বছর কি মাস সাধনার অনেক বিষয়। যেই জিনিসগুলা হয়তো আমরা একসাথে ট্রেনিং করছি ফ্রিল্যান্সিং, তাই না? আমি কাজ আমি আমার আগে আপনি ইনকাম করছেন, তাই না? হ্যাঁ, আমাকে গ্রাফিক ডিজাইন আমি শিখতাম। আমি ডিজিটাল মার্কেটিং এর ফ্রিল্যান্সিং আমরা ক্লাস করছি। কিন্তু আমার কাছে একটা নলেজ ছিল যে আমি গ্রাফিক ডিজাইন শিখতাম। টিটিসিতে নজরুল স্যার ক্লাস নিত। খুবই প্র্যাকটিক্যাল মানুষ। স্যার অসংখ্য অনেক আমি আমার ট্রেনিং লাইফে পরবর্তীতে অনেক আমি এখন বলতেছি, অন ক্যামেরাতে অনেক শুনবে হয়তো স্যারও শুনতে পারে। তো স্যারের অনেক টেকনিক যেগুলো আমার ট্রেনিং লাইফে অনেক কাজে দিছে। এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল। মানে যেগুলো শিখাইতো আ আর আমার নোট থাকতো সবসময়। যেই প্রত্যেকটা ক্লাসের একটা করে নোট থাকতো। আমার যদি টিটিসি ৩৬ টা ক্লাস হয়, ৩৬ টা ক্লাসের নোট আছে। ৬ মাসের ট্রেনিং ছিল। ৬ মাসে প্রত্যেকটা ক্লাসের নোট থাকতো ক্লাস বাই ক্লাস। আমি যদি ফ্রিল্যান্সিং এর ট্রেনিং গুলো করছি ওইখানেও আমার নোটে লেখা আছে। তো যেটা আমার পরবর্তীতে অনেক হেল্প করছে। তো আমরা তো একসাথেই ফ্রিল্যান্সিং শুরু করছি। আপনি না শুধু আলামিন ভাই, শরীফ ভাই, তৌহিদ, রিংকু সবাই একসাথে ট্রেনিং শুরু করছি। আসলে কম্পিউটার লাইনে আসার পিছনে আমার কারণটা হলো আমরা ওই প্রেক্ষাপটে হয়তো টিউশনি করাবো। স্টুডেন্ট তো আমরা সবাই। টিউশনি করাবো বা টিউশন করে কয় টাকাই বা পাবো? তখন এত হুম। ইয়া ছিল না। বেশি টাকা ছিল না। ২০০, ৩০০, ৳৫০০ তো ৳২০০, এখন তো পাস ৳১০০ টিউশন ফি। তাই না? এটা তো ঢাকা শহর না রাজশাহী ইউনিভার্সিটি এরিয়াতে টিউশনি মানে এমনই ছিল তখনকার যুগে। তো এজন্য এদিকে আসা। পরবর্তীতে আমাকে আমি কিন্তু ফার্স্ট Upwork এ যে কাজটা পাই সেটা কিন্তু ছিল ইমেইল মার্কেটিং এর একটা কাজ। সেটার সাথে গ্রাফিক ডিজাইন এরও কিছু রিলেশন ছিল। মানে তাকে একটা গ্রাফিক ডিজাইনের লোগো বানাই দেওয়া লাগছে। তো আমার টিটিসির ওই জ্ঞানটা এখানে আমাকে একটু হেল্প করছে। তো এখানে অনেক আ আমার ফ্রেন্ডরা অনেক হেল্প করতো যেই আ আমাদের যে ট্রেইনার আবু সাইদ। আ পরবর্তীতে কিন্তু আপনারা গেছেন কিনা জানি না। আমি কিন্তু অনেকবার ওর কাছে গেছি। অনেকবার ওর কাছে পার্সোনালি কনসালটেশন করছি। আ এসইও রিলেটেড কাজ পাইছিলাম আমি তখন। একটা ইউকের কোম্পানি। তো ওই কাজটা শিখার জন্য আমি আবু সাইদের কাছে গেছি। ফ্রেন্ডের নামটা বলে দিলাম। তো ও এখন বড় ফ্রিল্যান্সার অনেক। গাড়ি-বাড়ি আছে। তো ওর কাছে কিন্তু আমি অনেকবার গেছি। মানে লেগে থাকাটা আরকি যেহেতু একটা জিনিসে ঢুকছি, এখানে কিছু একটা দেখি শেষ পর্যন্ত কি হয়। তো সেই প্রত্যাশাটা থেকে হয়তো আমি এখনো আছি আরকি এই লাইনে। তো আপনি তো বের হয়ে গেলেন এখান থেকে। এটার প্রতি অনীহাটা ফ্রিল্যান্সিং এর প্রতি আসলো কিভাবে আপনার? হুম, কি বললেন? আপনি তো এই লাইনে ছিলেন। কাজ করতেন, কাজ করতে অনেক চেষ্টাও করছেন অনেকদিন। আপনি ইনকামও করছেন। পরবর্তীতে কি কাজ পাচ্ছেন না, এই হতাশা থেকে কি আস্তে, আস্তে ছেড়ে দিলেন? এটা ওই যে উম আপনার অনেক মানে ১ম দিকে তো ধরেন মানে যেহেতু আমাদের প্রোফাইল গুলা অনেক ইয়ে ছিল। কোন ওইরকম পোর্টফোলিও ছিল না। আ নতুন আমরা। তো ওভাবে তো আর কাজ পাওয়া যায় না। এভেইলেবল তো আর কাজ পাওয়া যায় না। তো বিট করা হইতো, কাজ পাওয়া যাইত না। আর এদিকে ধরেন লেখাপড়ার একটা প্রেশার থাকতো। তো হুম, এইসব হুম, হুম। কারণে দেখা গেছে যে ওইটা পরে আর ওইভাবে কন্টিনিউ করা হয় নাই। এদিকে লেখাপড়ার প্রেশারে লেখাপড়ার দিকে ডুবে যাওয়া হইছে। হ্যাঁ? হ্যাঁ, এই এটা একটা অনেক উম আ স্টোরি লাইফের আরকি। হয়তো তার আপনি ভিতর এখন তো ওই যে রাতে টিচার কাজ করতে হয়। হ্যাঁ, হ্যাঁ, ফ্রিল্যান্সিং এইটা এর হয়তো মধ্যে আপনাকে রাতে একটু করতে হয়। এই রাতের ইয়া কাজটা করতে করলে ফজরে দেখা যায় যে নামাজটা সমস্যা হয়ে যায়। নামাজটা পড়া এইটা কঠিন একটা হয়। বড় ইস্যু ছিল আপনার এটা আমরা বুঝতে পারছি। এটা আমার মনে হইছে যে আপনার সবচেয়ে বড় ইস্যুটা ছিল যে রাতে কাজ করাটা। আপনি হয়তো রাতে জাগতে পারতেন না। এজন্য এত সুন্দর হুম। আমি এত কালো এখন। হ্যাঁ? তো মাশাআল্লাহ আ বলেন।
মাশাআল্লাহ, যেটাই হোক। তো আসলে আমরা হয়তো আল্লাহ রিজিক রাখছে এদিকে আইটি সেক্টরে কাজ হ্যাঁ, করা। যার যেটা রিজিক আমি যেভাবে আল্লাহ রাখে। হয়তো হয়তো না হইলে কি হইতাম? প্রভাষক হইতাম বা টিচার হইতাম বা চাকরি করতাম, যেটাই হোক। আ হয়তো টিচার লাইনে যাইত। তো এখানেও কিন্তু আমি টিচিং করাইছি। আমি টিচিং করাইছি ১৪-১৫ সালে। আমি টিচিং করাইতাম। আ একটা প্রফেশনাল আইটি ছিল। ওই আইটিতে আমি ওয়েব ডিজাইন শিখতাম। আর ওদের টিচার সহ মালিককে আমি শিখাইতাম ফ্রিল্যান্সিং। ওদেরকে আমি এসইও শিখাইতাম বা আপওয়ার্কে অ্যাকাউন্ট করে দিতাম। তো ওদের সাথে আমার অ্যা কোর্স ফি নিত না। ওদের যত স্টাফ আছে সবাই আমার থেকে ফ্রিল্যান্সিং শিখতো। আর আমি শিখতাম হলো ওদের থেকে ওয়েব ডিজাইন। তো আমি কিন্তু ওয়েব ডিজাইনও টুকটাক পারি। তো আমি গ্রাফিক ডিজাইনেরও টুকটাক নলেজ আছে। যেহেতু আমি GTC তে গ্রাফিক ডিজাইন কোর্স করছি। আর আমি ডিজিটাল মার্কেটিং যেহেতু আমার ট্রেনিং কোর্স যেটা ফার্স্ট এ শিখা হইছে আমার ফ্রেন্ডের থেকে। তো পরবর্তীতে আমি ওয়েব ডিজাইনের নলেজটা পাইছি আমি এখান থেকে। তো এখান থেকে সুমন ভাই ছিল টিচার ওয়েব ডিজাইনের। তো ওরা ওয়েব ডিজাইন শিখাইতো HTML, CSS, PHP, বুটস্ট্র্যাপ দিয়ে কাজ-টাজ করা। তো পরবর্তীতে অ্যা আমি আইসিটি ডিভিশনের ট্রেইনার হই কিন্তু এই আইটি সেন্টারের মাধ্যমে। আইটি সেন্টারের কাছে একটা অফার আসে। আমি কিন্তু রাজশাহীতে অনেক ফ্রিল্যান্সার ছিল আমি চিনতাম না। আমি নিজে ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার ছিলাম বা আমি এরকম কোন ফ্রিল্যান্সারকে চিনতাম না বাইরে। ফ্রিল্যান্সাররা কিন্তু একটু গরমমুখী থাকে আপনি জানেন। ফ্রিল্যান্সাররা। আমি আমার বাসায় কাজ করতাম, যেখানে থাকি সেই বাসায়। পাশাপাশি আমার কাজে হেল্পের জন্য আমি হয়তো ওই যে রুহুল আমিন আছে তাকে ইউজ করতাম। আওয়ালি কাজ থাকলে তাকে দিয়ে দিতাম, সে করত। হ্যাঁ? হয়তো আহামরি এত লাখ, লাখ টাকা ইনকাম হইতো না। হাজার, হাজার টাকা ইনকাম হইতো। এখন তো ডলারের প্রতি কত? আ ৳১২০, ৳৩০ তখন কিন্তু ডলার পাইতাম আমরা ৳৭০, ৳৭৫, ৳৮০। টাকা রেট কম। আরেকটা মজার বিষয়, এখন Upwork এর মিনিমাম আওয়ারলি রেট হলো $৩। মিনিমাম আওয়ারলি রেট $৩। এখন বাড়ছে কিনা জানি না সেই $৫। সময় তো আপনার কোনো ইয়ে ছিল না। পয়সা, কয়েন পয়সা। আ ২৫ সেন্ট, ২৫ সেন্ট। তাও ডলার রেট ৳৭০, ৳৮০, ৳৭৩, ৳৭৫। আমি ১ম দিকে হয়তো আমার ফ্রেন্ড টাকা ভাঙ্গায় দিত। আ তো তাও সেন্টে কাজ করতাম। ২৫ পয়সা পার আওয়ার। আ ২৫ সেন্ট। চিন্তা করেন। তাহলে সেটাতেও কিন্তু ২৫ সেন্ট, মানে হ্যাপি ছিলাম ৫০ আমরা। সেন্ট। হ্যাঁ? ওইটাতে কিন্তু হ্যাঁ, আমরা হ্যাপি ছিলাম। হ্যাঁ, এইটাই ২৫ সেন্ট এটা পার অনেক আওয়ার আওয়ারলি ঘন্টা উঠাইতাম আমি ওই রুহুল আমিনকে দিয়ে আবার উঠাইতাম। মনে করেন প্রতি সপ্তাহে বা প্রতিদিন ২ ঘন্টা ৩ ঘন্টা কাজ উঠাইতে হবে। তো টাইম ট্র্যাকার আমি উঠাই দিতাম রুহুল আমিনকে দিয়ে। কাজ করতে তো সময় লাগতো না বেশি। তো রুহুল আমিনকে দিয়ে বসায় রাখলে সে মাউস টিপতো আর কাজ উঠাইতো। তো ২৫ পয়সা আর কয় টাকায় হয়? তো স্টুডেন্ট লাইফে এটাই হয়তো আমাদের কাছে অনেক ছিল। এটাই হয়তো আমাদের কাছে অনেক টাকা ছিল। তো আ পরবর্তীতে আমরা ওই যেই প্রফেশনাল আইটির এক স্যার বা পার্টনার আমাকে বলল, "সরকারি একটা ট্রেনিং আসতেছে রাজশাহীতে। আপনি কি টিচার হবেন কিনা? আপনি ট্রেনিং দিবেন কিনা? ডিজিটাল মার্কেটিং এর ট্রেইনার লাগবে।" আমি কিন্তু রাজশাহীতে কোন ফ্রিল্যান্সারকে চিনি না, কোন কাউকে চিনি না। কোন আইটি প্রতিষ্ঠান শুধু ওইটাকেই চিনি। ওরা আমাকে বলল যে, "আ ট্রেইনার হবেন কিনা আপনি? অফার আছে।" তো আমরা কিন্তু গরমুখী ফ্রিল্যান্সার, ঘরেই কাজ করি। তো এটা কিন্তু ১৬ সালে, ১৬ সালে এটা কিন্তু ঘটনা। তখন আমাকে বলল, "হ্যাঁ, আমি ট্রেইনার হব। আপনার একটা সিভি দেন।" তো বলল যে, "ঢাকা থেকে স্যার আসবে, আইসা ইন্টারভিউ নিবে।" তখন ঢাকা থেকে স্যার আসলো, এসে ইন্টারভিউ নেওয়ার জন্য আমাকে ডাকলো একটা কলেজে। সেখানে আরো হয়তো টিচার আসবে, আরো হয়তো ট্রেনার আসবে ইন্টারভিউ। প্রজেক্টটার নাম ছিল লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। এটা জানুয়ারি শুরুর দিকে জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে মেবি ২০১৬ সাল। তখন এর আগে আমি আইটিতে ক্লাস নিতাম ওই যে আ প্রফেশনাল আইটিতে ক্লাস নিতাম এগুলাতে এরকম। মানে একটা প্রতিষ্ঠানে শুধু ক্লাস নিতাম। এখানে টিটিসি রাজশাহী টিটিসি টিচারদেরও ক্লাস নিছি। টিটিসি না পলিটেকনিকের টিচারদেরও ক্লাস নিছি। পলিটেকনিক স্টুডেন্টস এরকম কয়েকটা ব্যাচ নিছি।
তো যেহেতু টিচারের টিচিং করার একটু জ্ঞান আছে, টিচিং করার একটু আমি মশলা পাইছিলাম নজরুল স্যার থেকে, গ্রাফিক ডিজাইন টিচার। স্যারের টিচিং মেথডটা অনেক ভালো, ইন্টারেস্টিং আর কি, আমার কাছে ইন্টারেস্টিং লাগতো অনেক। তো পরবর্তীতে ওইখানে স্যার ইন্টারভিউ নিল, ঢাকা থেকে যে স্যার আসছে ওই স্যার এসে ইন্টারভিউ আমাকে নিচ্ছে। যে সেটা হলো কি, স্যার আইসা কিছু জিজ্ঞেস করলো যে গুগল অ্যানালাইটিক্স কি, তারপরে সে জিজ্ঞেস করলো যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সাথে কাজ কি, তারপর কয়েকটা প্রশ্ন করলো আর কি। তো কয়েকটা প্রশ্নের মধ্যে আমি অ্যান্সার দিলাম এগুলো। এগুলো দেওয়ার পরে আমাকে তারপর স্যার যখন ইন্টারভিউ নিল, ইন্টারভিউ শেষ করার পরে ওইখানে দেখলাম আরেকটা মহিলা, নীলা আপা, ওনাকে তো চিনতাম না আমি, এখন আমরা চিনি যে নীলা আপা যেটাকে বলে আমাদের রাজশাহীর। তখন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের কোঅর্ডিনেটর ছিলেন রাজশাহীর নীলা আপা, মাহবুবারা নীলা। অনেক সফল একজন কোঅর্ডিনেটর বা আইসিটির কাজ করে রাজশাহীর। পরবর্তীতে আমাকে সিলেক্ট করলো ট্রেনার হিসাবে। কাজ শুরু হইতে হইতে ট্রেনিং এর অনেক সিলেকশন আছে, স্টুডেন্ট সিলেকশন, বাসাই সিলেকশন, এসব করতে করতে তো পরবর্তীতে আর কি 16 সালের শেষের দিকেই আমার আইসিটি ডিভিশনে আছে ট্রেনার হিসেবে যাত্রা শুরু হয়। এই তো আইসিটি ডিভিশনের সাথে কাজ করা আমার শুরু। ওখানে ট্রেনিং করে স্টুডেন্টদের কি রকম স্টুডেন্টরা বেনিফিটেড হয় এটা একটু বলেন দেখি, ওখানকার সাকসেস স্টোরি একটু শুনি। আমার ডিজিটাল মার্কেটিং এর ফার্স্ট ব্যাচ ক্লাস যতটা 25টা না কয়টা, যতটাই ক্লাস, মানে 2 মাসের ট্রেনিং, 2 মাস না 3 মাসের ট্রেনিং, এটা এক্স্যাক্টলি আমার মনে নাই। তবে যতটাই ক্লাস ছিল 2 থেকে 3 মাসের ট্রেনিং ছিল। আমার 25 জন স্টুডেন্ট ছিল, 25 জন ফার্স্ট ব্যাচে আর্নিং, 25 জন ক্লাসের মধ্যে আর্নিং করছে। এটা হলো আমার আইসিটি ডিভিশন ফার্স্ট ব্যাচ ট্রেনিং, 25 জনই আর্ন করছে ফার্স্ট ব্যাচে। সেকেন্ড ব্যাচ 20 জন, 20 থেকে 22 জন আর্ন করছে ডিজিটাল মার্কেটিং। আগেই তারা আর্নিং শুরু হয়ে গেছে, কোর্স শেষ হওয়ার আগেই আর্নিং। আমরা যদি এই ধরনের সাপোর্টটা হয়তো পাইতাম তাহলে অথবা আমি ওখান থেকে ছুটে যেতাম না, কিন্তু আমাদের তো সেই সময় আসলে আমরা অন্ধকারে ঢিল মারি শুধু, আমাদের তো ওইরকম কোনো ওই সাপোর্টটা আমরা সেই সময় পাইনি। সেই সময় এই আইটির উপরে যে প্রজেক্টটা এটা ছিল না তখন, এটা পরবর্তীতে আপনার 16 সালে আসছে, 15 তাহলে 3-4 বছর পরে এই এটা আসছে, ট্রেনিংটা আসছে। 3-4 বছর পরে আসছে। আমরা শুরু করছি তখন তো আমাদের ফ্রেন্ড থেকে হেল্প নেওয়া লাগতো। তখন কিন্তু ওইখানে গিয়ে কিছু রাজশাহী ফ্রিল্যান্সারদের সাথে আমার পরিচয় হয়, যেগুলোতে আমি আগে জীবনেও রাজশাহীতে আমি এরকম ফ্রিল্যান্সিং চিনতাম না, কাউকে চিনতামও না। ওইখানে আমার ডিজিটাল মার্কেটিং এর ট্রেনার ছিল রানা নাম, গোলাম কিবরিয়া। রানা ছিল ডিজিটাল মার্কেটিং ট্রেনার, আমিও ছিলাম ডিজিটাল মার্কেটিং এর ট্রেনার, গ্রাফিক্স এর ট্রেনার ছিল। ওইখান থেকে কিন্তু অসংখ্য ফ্রিল্যান্সার এখন সফল আমাদের ওই এলইডিপি ট্রেনিং থেকে। রাজশাহীতে এখন বড় বড় ফ্রিল্যান্সারদের যদি নাম নেন তাহলে আমাদের স্টুডেন্টদের নাম নিতে হবে। হ্যাঁ, আমাদের অনুষ্ঠানে হয়তো গেস্ট হিসেবে অনেক আসবে। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা সফল ফ্রিল্যান্সার, আইটি এক্সপার্ট, এটা ডিজিটাল সেক্টরই হোক বা ওয়েব ডিজাইনই হোক। তো এটা এরা আমাদের এমন, আমরা হয়তো মানুষ চিনতাম না, কিন্তু আমাদের বাইরেও অনেক ফ্রিল্যান্সার ছিল ওই আমলে। তারা এত ওপেনে আসতো না, এখনো আসে না, ওপেনে খুবই কম ফ্রিল্যান্সাররা আসে। আমরা আইসিটিতে ট্রেনিং করাতাম। এলইডিপি 17 সালে আমাকে পরবর্তীতে নাটোর পাঠাই দেওয়া হয়, সেটার এক গরম কাহিনী। কিরকম শুনি? ওই গল্পটা হলো, এলইডিপি চলতেছে 17 সালে, 16 সাল থেকে শুরু হয়েছে, 17 সাল চলতেছে। ডিজিটাল মার্কেটিং এর ট্রেনার যে নাটোরে ক্লাস নিত, তার বিরুদ্ধে ডিসি অফিসে 6 দফা লিখিত অভিযোগ গেছে যে ওই ট্রেনারকে চায় না স্টুডেন্ট, বুঝতে পারছেন? তো আমার ব্যাচ শেষ হলো রাজশাহীতে। তখন আমাদের এলইডিপির প্রোগ্রামার ছিলেন, প্রজেক্ট ম্যানেজার যেটাকে বলে আর কি, সে ছিলেন কোম্পানির শফিকুল ইসলাম স্যার, এবং মাহবুবা রানীলা তো কোঅর্ডিনেটর। তারা আমাকে বললো যে যেহেতু আপনার রাজশাহীতে ব্যাচ শেষ,
আপনি নাটোর যান। তখন তারা আমাকে অফার করলো একটু বেশি স্যালারি, যে এখানে যদি এত টাকা পাচ্ছেন, নাটোর গেলে আপনাকে আরো বেশি দিব। তখন আমিও দেখলাম যেহেতু সমস্যা নাই, ভার্সিটিতে তখন মনে হয় মাস্টার্সে শেষের দিকে বা মাস্টার্স হয়ে গেছে কিনা এরকম আর কি। হ্যাঁ, তো আমাদের ইউনিভার্সিটিতে তেমন চাপ ছিল না, যদিও এরকম ট্রেনিং পেশায় ঢুকে যাওয়ার কারণে আমার মাস্টার্সে পরীক্ষা দিতে জরিমানা দেওয়া লাগছে, ক্লাসের জিনিসটা আমার কম ছিল। যদিও আল্লাহর রহমতে আমার রেজাল্টে কোনো সমস্যা ইফেক্ট পড়েনি সব। তো ক্লাস কিছু কম ছিল বিদায় মাস্টার্স আমার জরিমানা দিয়ে ক্লাস এক্সামে জয়েন করা লাগছে। তো আমাকে যেহেতু টাকা অফার দিচ্ছে, সাথে আমাকে গ্রাফিক্স এর যেহেতু ট্রেনার ফি নাই, রাজশাহী যে ফ্রিল্যান্সিং এর নতুন ব্যাচ, ফার্স্টের দিকের ব্যাচে যারা সফল স্টুডেন্ট, এরকম দুইজন স্টুডেন্ট, একজন নাম কাজল, একজন নাম মারুফ, তারা দুইজন হলো গ্রাফিক্স এর স্টুডেন্ট, সফল স্টুডেন্ট হয়ে গেছে অলরেডি। তাদেরকে মেন্টর হিসাবে আমার সাথে পাঠালো, আমি এখানে লিডার হিসাবে এদের সাথে আসলাম নাটোরে ক্লাস নিতে। নাটোরের ক্লাস পড়লো সিংড়াতে, পলক এমপির এলাকা, মন্ত্রী এলাকা। পলক তো এখন তো, এটা আগে ছিল, যেহেতু আইসিটি ডিভিশন তখন পলক ছিল প্রতিমন্ত্রী। তো ওইখানে ছিল একটা ব্যাচ সকাল 9টা থেকে, আবার দ্বিতীয় ব্যাচের ক্লাস ছিল নাটোর সদরে। ওইখানে ডিস্টেন্স হলো 25 কিলোমিটার, আধা ঘন্টা বাসের জার্নি। মনে করো সকাল 9টা থেকে 1টায় শেষ, 2টায় আবার এখানে নাটোর থেকে ক্লাস শুরু। 4 ঘন্টা করে ক্লাস, 3টা 4টা 5টা 6টা পর্যন্ত ক্লাস চলবে। তাহলে আমি যেতাম, আমি কিন্তু নাটোর থেকে ক্লাস করার প্ল্যান করলাম, যে রাজশাহী থেকে এসে ক্লাস করব। পরবর্তী যেহেতু ওরা বাসা দিল, থাকার ব্যবস্থা করে দিল, আমি থাকতাম ওইখানে, থেকেই ক্লাস নিতাম। খাওয়া দাওয়া কি আর হোটেলে খাইতাম বা যেখানে সেখানে। সকালে সিংড়াতে ক্লাস নিতে যেতাম, 1টার সময় শেষ, বাসে উঠতাম, 30 মিনিটে চলে আসতাম, নাটোরে নামতাম, 30 মিনিটে খাইতাম, 2টার সময় ক্লাস জয়েন করতাম আরেকটা ব্যাচে। তো তাহলে 2টা ব্যাচের ক্লাস নেওয়া লাগতো একদিনে। তো এটা ছিল হলো, ক্লাস শেষ হয়ে গেল, কিছু ক্লাস বাকি ছিল, তো এই জন্য ক্লাস শেষ, মানে ট্রেনিং শেষ। ট্রেনিং শেষে মেন্টরিং এর জন্য স্টুডেন্টদের আসতে হবে। মানে আমাদের প্রজেক্টের নিয়ম ছিল যে 100% ছেলেদের আর্নিং করাইতে হবে। 100% মানে একটা বেসে 25 জন থাকলে 25 জনকে আর্ন করাইতে হবে। যারা যারা আর্ন করে না এদেরকে মেন্টরশিপ দিয়ে এদেরকে ইনকাম করাই দিতে হবে। তো মানে এরকম তো হিউজ আর্নটা আছে। কিভাবে ওদেরকে আপনি নিশ্চিত করবেন? এটা তো ধরেন একটা আহ, এটা তো আপনার কাছে, এটা জবটা আপনার কাছে না, এটা তো আরেকজনের জব দিবে, তাহলে এটা কিভাবে, এটা মানে এভাবে গ্যারান্টিটা দেওয়া হয়? এটা টিচারদের কোয়ালিটি, বা টিচারদেরও না, শুধু না হেল্প থাকতে হবে, সব মিলে টিচারদের সাপোর্ট আর কি। সাপোজ টিচাররা যেভাবে, সাপোজ এক্সাম্পল, একটা জবের জন্য আপওয়ার্কে অ্যাপ্লাই করবে, কভার লেটারটা কিভাবে লিখতে হবে, freelancer.com তখন ছিল, তখন ওডেক্স আপওয়ার্ক নাম হয়ে গেল। freelancer.com এ বিড করলে কিভাবে ফার্স্ট বিডে অটো রিপ্লাই পাওয়া যায়, কি কি মেসেজ দিলে ক্লায়েন্ট ইমপ্রেস হবে, আপনি কাজটা দিন। মানে নতুন এইসব যে স্টুডেন্ট, টেকনিক্যাল ব্যাপারগুলা সাপোর্ট এগুলো দিবেন আমরা আপনারা। এগুলো আমরা সাপোর্ট দিতে হতো, এগুলো সাপোর্ট না দিলে নতুন স্টুডেন্ট পারবে না। সাপোজ তাহলে একজন এটা এত ক্লায়েন্ট, গুরুত্বপূর্ণ যে এই সাপোর্ট গুলো দিলে জব মানে কনফার্ম পাওয়া যেত, এত কনফার্ম, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এত গুরুত্বপূর্ণ। আপনি নতুন একটা, আপনি কেন মনে করেন সাপোজ ড্রপ আউট হয়ে গেছেন, আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি ক্লায়েন্টের মাইন্ড বুঝতেন না, ক্লায়েন্ট কি চাচ্ছে আপনি এক্সাক্ট অ্যান্সার দিতে পারতেন না। হ্যাঁ, আমাদের আসলে এই মেসেজ চ্যাটিং গুলোতে ইয়া হতো, ঝামেলাটা হতো। মানে ঝামেলা হইতো। ও কি কাজটা বলতেছে সেই কাজটা হয়তো বা প্রপার যে একটা অ্যান্সার দেওয়া, কাজটা বুঝতাম না, এবং ওই যে অ্যান্সারটা দেওয়া হয়তো ওই অ্যান্সারটা হয়তো বা ওই জব রিলেটেড মানে প্রপার হইতো না। হ্যাঁ, প্রপার হইতো না। সাপোজ আপনি একজন টিচার, সাপোজ এক্সাম্পল, আপনি একজন বাংলা এক্সপার্ট, বাংলা বিষয়ে কেউ আপনাকে কিছু বললে যে তার কথাটা হয়েছে না হয়েছে আপনি কিন্তু বুঝতে পারবেন, তাই না? ওই ক্লায়েন্ট তো সাপোজ একটা ওয়েবসাইট বা ই কমার্স সাইট বা একটা যেকোনো কিছু চালায়, তাহলে সেই রিলেটেড প্রশ্ন করছে, তা আপনি যদি অ্যান্সার দেন, ওই তো বুঝতেই পারবে তার অ্যান্সারটা রাইট না ভুল। ফেসবুক কেউ মার্কেটিং যে এই সম্পর্কে বিষয়ে প্রশ্ন করছে, অভিজ্ঞ না বা দক্ষ না এটা অভিজ্ঞ বুঝতে না পারে। অভিজ্ঞ বুঝতেই পারবে। এই জন্য ফার্স্ট
একটা দুইটা কাজ যদি স্টুডেন্টকে আমরা নিজেরা চেটিং, মাঝে মাঝে আমরা নিজেরা চেটিং করতাম, এলিডেক্স দিয়ে তো আমরা নিজেরা চেটিং করতাম। মাঝে মধ্যে আমাদের বাসায় মেন্টরিং এর জন্য যে আমাদের একটা ফ্ল্যাট ভাড়া দিয়ে দিছিল, স্টুডেন্ট চলে আসতো আমাদের এখানে, চলে আইসা আমরা নিজেরাই চেটিং করে দিতাম, কাজ আমরা নিজেরা নিয়ে দিতাম। তো এরকম যদি একটা দুইটা কাজ নেওয়া দেওয়ার পরে স্টুডেন্টকেও শিখতে হবে। আমরা একটা দুইটা নেওয়ার পরে আমাদের পলিসি ছিল একটা দুইটা কাজ নেওয়ার পরে আমরা স্টুডেন্টকে ছেড়ে দিতাম তার মতো। তখন সে এগুলা দুইটা কাজ যে নিছি কি চেটিং করছে সেগুলো যদি শিখে যদি সে কন্টিনিউ করতে পারে তাহলে সে সাকসেস হবে। কিন্তু লাইফ টাইম তো আমি কাজ নিয়ে দিতে পারবো না, তাহলে কিন্তু সে কিছু শিখলো না। আমাদের আইসিটি ডিভিশনের নিয়ম হলো $25 মিনিমাম পাইছে বা $50 মিনিমাম পাইছে, এরকম 50% কে দেখাইতে হয়তো $100, আর আর বাকি 50% দেখাইতো $50, বাকি 50% দেখাইতে হয়তো $25 ইনকাম করছে। এটা মানে আর্নিং এর ওদেরকে সাপোর্টটা দিতে হবে। হ্যাঁ, ওই পর্যন্ত আমাদের সাপোর্ট দিতে হবে, আমরা তো কমিটেড। যদি একটা দুইটা কাজ আমাদের মাধ্যমে সাপোর্ট নিয়ে স্টুডেন্ট পাইতো, তাহলে সে যদি এই আমরা কি ধাঁচে কথাগুলো বলছি এগুলো যদি স্টুডেন্ট আয়ত্ত করতে পারতো, সে এখনো সফল ফ্রিল্যান্সার। আমার নাটোরে ফ্রিল্যান্সিং টিচিং লাইফেও আমাদের আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সফল ফ্রিল্যান্সার এখনো নাটোরে ফ্রিল্যান্সিং করতেছে, সফল অনেক। আমার আমার জানা মতেও আছে, হয়তো আমরা জানিও না, এমনও অনেক ফ্রিল্যান্সার আছে আমার স্টুডেন্ট। আপনি যে নাটোরে গিয়ে এখন স্থায়ী বাসিন্দা হয়ে গেলেন নাটোরের। হ্যাঁ, সেটা এখন হয়তো বিজনেস আছে এখানে, আমার নাটোরে আইটি প্রতিষ্ঠান আছে, সেটা তো বলতেছি। তো মনে করেন যে নাটোরে আমাকে পাঠাইলো এই সুবাদে, তো 17 সালের শেষের দিকে আমাদের কাজ শেষ, এখন আমরা চলে যাবো নাটোর রাজশাহী, বাসা ছেড়ে দিব, চলে যাব। কিন্তু এর মধ্যে নাটোরের হাইটেক পার্কে প্রজেক্ট আসলো। তবে রাজশাহীতে আগে থেকে ফ্রিল্যান্সার ছিল, অনেক সফল ফ্রিল্যান্সার ছিল, কিন্তু নাটোরে তুলনামূলক ছিল না। নাটোরে তুলনামূলক ছিল না বলতে 10%, এখন যা আছে তা 10% ছিল। এখন যেসব ফ্রিল্যান্সার আছে সবগুলাই আমাদের ওইসব ট্রেনিং থেকে উঠে আসে, ম্যাক্সিমাম এটা আমরা বলতে পারি, ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্ট যারা আমাদের এই এলএডিপি, তারপরে হাইটেক পার্কের একটা যেটাকে তখনকার নাম ছিল শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পাইলট প্রজেক্ট ছিল। তো এলএডিপি শেষ, আমরা বাসা ছেড়ে দিছি, তখন ওই প্রজেক্টটা নাটোরে ঢুকলো, ওই ট্রেনিং নিতে হবে। ওইটা তখন আসলো ই-কমার্স মানুষ চিনতই না ভাই, ই-কমার্স কি স্টুডেন্ট বলতে পারতো না, এখন তো ই-কমার্স মানুষ মুখস্থ, তাই না? দারাজের নাম আছে, দারাজ ছিল না, কিছু ছিল না, এগুলো মানুষ নাম বলতে পারতো না। স্টুডেন্টকে যদি বলতেন ই-কমার্স কি, ও ফেসবুকে কি বুঝতো না, ই-কমার্স বুঝতো কি। ই-কমার্স, এসইউ, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, হার্ডওয়্যার নেটওয়ার্কিং, এরকম 8-9টা সাবজেক্টের ট্রেনিং আসলো। তখন দেখলো যে এই এলইডিপি কে করাইছে, তখন ওরাই আমার খুঁজে বের করলো। তখন 2-3টা কোম্পানি আমাকে ওদের ক্লাস নিতে হবে, 3টা ব্যাচ, ই-কমার্সের নিতে হবে, ডিজিটাল মার্কেটিং নিতে হবে, এসইও নিতে হবে, 3টা সাবজেক্টের ক্লাস নিতে হবে, যেহেতু এটা আমার রিলেটেড। আমি ওদিকে আবার মেন্টরশিপে আছি এলইডিপির, ওইখান থেকে ওরা আমাকে আবার এখানে শিফট করছে যে এখানে ক্লাস নেন, ওইটা শেষে এটাতে জয়েন করা আর কি। এই তো এই জার্নিটা, এই জন্য আর আমি কিন্তু বাসা ছেড়ে দিছি, আমি তো রাজশাহী চলে গেছি। রাজশাহীতে থেকে প্রতিদিন সকালে আসতাম, ক্লাস নিতাম, আবার বিকালে চলে যেতাম। এর মধ্যে 17 সাল থেকে আমার টিটিসি রাজশাহীতে আমার ট্রেনিং শুরু হয়। টিটিসি রাজশাহীতে ফ্রিল্যান্সিং ব্যাচের ট্রেনিং শুরু হয় 17-18 সাল থেকে। তখন আমি ওইখানে এখানে টিচার ছিলাম না আমি, ফার্স্টে ওরা একজন টিচারের মাধ্যমে ক্লাস শুরু করছিল, ওও আমার স্টুডেন্ট ছিল। পরবর্তীতে ওকে বাদ দিয়ে আমাকে ট্রেনার হিসেবে নিল। তো আমি কি করতাম, ট্রেনিং লাইফ গুলো এরকম ছিল, আমি সকালে আসতাম নাটোরে ক্লাস নিতাম, 6টার সময় যেতাম, গিয়ে টিটিসিতে ক্লাস নিতাম, নেওয়ার পরে তারপর বাসায় যেতাম, 9টা বাজতো, 10টা বাজতো, হলো আপনার বাসা যেতে, বুঝে গেছে? এটা ছিল 6 দিনের রুটিন। অনেক কষ্ট করছেন, পরিশ্রম করছেন। তো একটু সুবিধা ছিল, টিটিসি ট্রেনিংটা ছিল সপ্তাহে 3 দিন,
তো ৩ দিন ছিল যে ৩ দিন একটু সুবিধা ছিল। বাকি ৩ দিন যেতে, যেতে ব্যস্ত অনেক। তবে এই ফুল টাইম আইসিটি ট্রেইনার বা আইসিটি প্রজেক্টের ট্রেইনার এটা কিন্তু একটা খারাপ দিক আছে ভাই। এটা খারাপ দিক ছিল আমার ফ্রিল্যান্সিং প্রোফাইলে ইফেক্ট পড়ছে। আমি ছিলাম আ টপ রেটেড ফ্রিল্যান্সার Upwork এর। Codex তখন Upwork হয়ে গেল। কিন্তু আমি এখানে ফুল টাইম ফ্রিল্যান্সিং করার কারণে ওইখানে আমার সমস্যা হইছে। তবে এইটা আমার রিকোয়েস্ট, এটা বর্তমান যারা ফ্রিল্যান্সার, যারা আইসিটি তে ট্রেনার দিচ্ছে, সেলারি দিচ্ছে ভালো বা সুবিধা দিচ্ছে ভালো। হ্যাঁ, এটা নিজের আইডেন্টিটি বা এসবের জন্য ঠিক আছে। কিন্তু ফ্রিল্যান্সিং ক্যারিয়ার জন্য এটা খারাপ। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার জন্য খারাপ। যদি এটা হয়তো আমি এসবে নিয়ে না এসে আমি ওইখানে আরো লেগে থাকতাম, আমার ফ্রিল্যান্সিং প্রোফাইলটা ডাউন হইতো না। কারণ আমি তো কাজ করতে পারতেছি না। তো সকাল থেকে বের হয়ে আবার রাতে ৯টা পর্যন্ত আপনি ট্রেনিং করাবেন, কাজ সকাল করুন। থেকে রাত পর্যন্ত ট্রেনিং নিয়েই ব্যস্ত আপনি। টুকটাক কাজ থাকলে ওই রুহুলকে দিয়ে করাইতাম। রুহুলকে দিয়ে করাইতাম বা কাউকে দিয়ে করাতাম, এরকম। তো এই হলো ইয়া আপনি পরবর্তীতে আপনি তো একজন বড় উদ্যোক্তা। আপনার গল্প আর শুনে উচিত। আর আপনি আপনি একজন আপনি নাটোরে ইয়া হসপিটাল হলেন উদ্যোক্তা। কিভাবে, মানে স্থায়ী স্থায়ী হয়ে গেলেন আপনি কিভাবে? হসপিটাল আপনার একটু বলে দেই। আপনার একটু এটা একটু বলেন, তারপরে আমি বাকিটা বলতেছি। আপনি কিন্তু হসপিটাল উদ্যোক্তা একজন। আমাদের কুমিল্লার একজন ভাই ছিল আমাদের আ রাজশাহীতে মেডিকেলে পড়তো। তার সাথে আমাদের পরিচয়, সেভাবেই আপনি মেডিকেল উদ্যোক্তা হইলেন। সেটা একটু গল্পটা বলেন। আমরা ওই যে স্টুডেন্ট, আমরা যখন মেসে একসঙ্গে ছিলাম তখন আমাদের এই যে স্মরণ আছে তো না, যে আমরা ঈশার নামাজ পড়ে একসঙ্গে খাইতে বসতাম। বসে এই যে গল্প, হুম, খাওয়া খাওয়া চলতো, গল্প খাওয়া শেষ কিন্তু গল্প চলতেই থাকতো। একবারে ১ মানে ২ ঘন্টা ২.৫ ঘন্টা এরকম গল্প-টল্প করে টরে তারপরে দেখা যাচ্ছে যে আবার আমরা ঘুমাইতে যেতাম। তো ওই যে ওখানে যে একটা হিউজ পরিমাণ গল্প করা হইতো, সেখানে দেখা যায় যে আমরা ভবিষ্যতের একটা প্ল্যানিং নিয়ে গল্প থাকতো আমাদের। যে ভবিষ্যতে আমরা যখন কর্মজীবনে যাবো তখন ইনশাআল্লাহ আমরা এরকম একত্রে ব্যবসা-বাণিজ্য করবো ইনশাআল্লাহ। তো ওই যে পরিকল্পনাগুলো ওখানে হয়ে গেছিল। তো সেই হিসাবে পরবর্তীতে যখন আমরা কর্মজীবনে আসলাম তখন ওই আমাদের ওই ডাক্তার মোজাম্মেল হক ভূঁইয়া আরকি উনার নাম। তা উনি আমাকে ফোন করলো যে, "এরকম আমরা তো গল্প করছিলাম, তো এখন তো আমরা দিতে পারি।" তো বললাম যে, "হ্যাঁ, ঠিক আছে। তাইলে আমরা আ দেই, নেন শুরু করি।" তো এই তো পরবর্তীতে কুমিল্লাতে আমরা একটা দিলাম। দিয়ে আল্লাহর রহমতে এটা আ চলতেছিল। ভালোই চলছে আলহামদুলিল্লাহ। এরপরে আবার আরেকটা দেওয়া হলো আরেক জায়গায়। তো সেটাও আলহামদুলিল্লাহ ভালো চলতেছিল। পরবর্তীতে আবার আরো একটা দেওয়া হয়েছিল। এরকম করে ৩ টা আ দেওয়া হইছে। ডায়াগনস্টিক সেন্টার আরকি। আপনার আলহামদুলিল্লাহ। আমিও হয়তো আ আপনাদের সাথে ছিলাম। পরবর্তীতে আমি বের হয়ে চলে এসেছি। আর যেহেতু আমি আইটি লোক, মেডিকেল ক্লিনিক এসব বুঝি না। বা এসব ব্যবসাতে আপনি উ ছিলেন। হয়তো আপনার আল্লাহ ওইটাই দেখাই দিছে। আমি এই লাইনে রয়ে গেলাম। আপনি ফ্রিল্যান্সিংটা ছেড়ে দিয়ে আপনি চলে গেলেন আ মেডিকেল ক্লিনিক বিজনেস। আপনার এখন ৩ টা প্রতিষ্ঠান। হয়তো ফার্স্ট এর দিকে আমিও জড়িত ছিলাম। পরবর্তীতে আমি আমার পার্টনারশিপ উইথড্র করে নিছি। অ্যা অ্যা কিন্তু দেখেন আমি রয়ে গেছি এই লাইনে, আপনি মেডিকেল উদ্যোক্তা একজন। তারপরে আপনি একজন লেকচারার। তো আ আপনার কি মনে আসলে হচ্ছে যে রিজিক আল্লাহ তাআলা যার যেখানে রিজিক রাখছে, হ্যাঁ, এইটাই আপনার কি হবে। মনে হচ্ছে আমি যে ফ্রিল্যান্সিং চেষ্টা করছি, ফ্রিল্যান্সিং আমার ফ্রিল্যান্সিং হয়নি। এর হ্যাঁ, তবে আজকের আপনার গল্প কি মনে থেকে হচ্ছে আমি যে যেটা বুঝতে পারলাম, কাছাব ভাই, আমি আজকের গল্প থেকে যেটা বুঝতে পারলাম, আপনি আগায় যাওয়া এবং আমাদের পিছে আসার পিছনে একটা কারণ ছিল, আপনি ওই টিটিসি তে যে ট্রেনিং করছেন, ওখান থেকে মূলত আপনার আ জার্নিটা স্মুথ হইছে এবং আপনি একের পর এক বিভিন্ন আ ব্যক্তির সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট তৈরি হইছে, পরিচিতি তৈরি হইছে এবং এই যে আসলে একটা কাজ এমনি হয় না। একটা কাজের বহুমুখী দিক থাকতে হয়। হ্যাঁ? আমরা শুধু একজনের উপর ডিপেন্ডেন্ট করে কাজটা যদি শুরু করি, তাহলে ওই কাজটার মানে যথাযথ যে সাপোর্ট পাওয়া বা আ ডিরেকশন পাওয়া,
এই জিনিসগুলো আসলে হয়ে ওঠে না। কারণ একটা মানুষের সীমাবদ্ধতা থাকে। তো সেদিক থেকে আপনি আরো ওখানে ট্রেনিং করলেন, ওখানকার যারা ট্রেনার ছিল বা ওখানে আরো যারা আপনার বন্ধু যারা ছিল একসঙ্গে ট্রেনিং করছে। এই যে একটা গ্রুপ আপনার ওখানে তৈরি হলো, একটা বড় গ্রুপ। ওদের সঙ্গে আপনার একটা নিয়মিত যোগাযোগ, কিভাবে কাজ করা যাবে ওখান থেকে সাপোর্ট পাচ্ছেন। ওখান থেকে মূলত আপনি টিটিসিটা আগাইতেছেন আমাকে আমরা। হ্যাঁ, না টিটিসি কিন্তু ফ্রিল্যান্সিং ট্রেনিং এর আগে শুরু করছি কয়েক মাস। আপনি হার্ড ওয়ার্ক সবগুলো কাজ করে হয়তো পরিশ্রমী সবকিছু হয়তো আল্লাহ দেখছে আমি এখানে বেশি ইফোর্ট দিচ্ছি, পরিশ্রম করতেছি। এজন্য হয়তো আমি টিটিসি তে ট্রেনিং করতাম। বিকাল সন্ধ্যা ৬টা থেকে আমাদের ফ্রিল্যান্সিং ট্রেনিং ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের মাঠে। টিটিসির ক্লাস শেষ, আমি সাথে সাথে গিয়ে বাস ধরতাম ভার্সিটির। ঠিক রাস্তার ওই পাশে বাস থামতো। ঠিক ৬টায় আমি ১০ মিনিট আগে আসা লাগতো, এখানে হেঁটে আসতে ৫-১০ মিনিট লাগে। টিটিসির গ্রাফিক্স এর ক্লাস শেষ, আমি দৌড়ে গিয়ে ওইখানে বাস ধরতাম, ক্যাম্পাসে নামতাম, ক্লাস করতাম। তো এটা কিন্তু একসাথে আমার চলছে। টিটিসি থেকে হেল্প করছে, হ্যাঁ টিটিসি পরবর্তীতে টিটিসি ট্রেনিং প্যাটার্ন, ট্রেনিং কিভাবে দিতে হয় এগুলো আমাকে অনেক হেল্প করছে। অবশ্যই গ্রাফিক ডিজাইন স্কিল, আমি এখন গ্রাফিক ডিজাইনও কাজ জানি টুকটাক। ওয়েব ডিজাইনও আমার এগুলা আস্তে আস্তে হেল্প করছে। তো টিচিং ক্যারিয়ার বা যেহেতু আমি একজন ফ্রিল্যান্সিং ট্রেনার ছিলাম, এখনো ট্রেনিং তেমন দেওয়া হয় না। এখন আমার প্রতিষ্ঠান আছে, ওরাই দেয়। আমি আমি যেহেতু আমি মালয়েশিয়াতে থাকি, মালয়েশিয়াতে যাওয়ার আগে আমি রাজশাহী টিটিসি ট্রেনিং আমি ছেড়ে দিছি। আমার ফ্রেন্ড আমিদুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের ফ্রেন্ড, ওকে দিয়ে দেওয়া হয়েছে। সাথে আমাদের একটা স্টুডেন্ট, ওকে দিয়ে দেওয়া হয়েছে, ওরা করে। তো আমি কিন্তু মালয়েশিয়া যাওয়ার আগে আমার কিন্তু ২৩ সালে আমি আমার আহ ইউনিভার্সিটির আমরা খন্ডকালীন টিচার ছিলাম আর কি। আমরা এটা ফিক্সড স্যালারি ছিল না এরকম মান্থলি, আমরা খন্ডকালীন টিচার মানে ব্যাচ অনুযায়ী এটা স্যালারি আসতো। তো ওইটা জবটা আমি ছেড়ে দিয়ে যাই। আর যেহেতু আইসিটি ডিভিশনের লাস্ট প্রজেক্ট ছিল আমাদের ২২-২৩ সাল, তবে মালয়েশিয়া থাকা অবস্থায় একটা প্রজেক্ট চালাইছি, আমি ম্যানেজমেন্ট কাজ চালাইছি আর কি। তো পরবর্তীতে কিন্তু ২০-২২ সালের পরে আমি কিন্তু আর ফ্রিল্যান্সিং এর আইসিটি ডিভিশনের ট্রেনিংটা কম দিতাম। যখন আমি বুঝতে পারলাম যে ট্রেনিং না দিয়ে আমি ম্যানেজমেন্ট করি আর আমার ফ্রিল্যান্সিং এ ফোকাসটা দিই। তো এই জন্য এখন আমার কিন্তু টোটালি ফোকাস কিন্তু আমার ফ্রিল্যান্সিং কাজের প্রতি, ফ্রিল্যান্সিং কাজ বা টিমের কাজের প্রতি। আর ট্রেনিং, যেহেতু আমার ট্রেনিং সেন্টার আছে নাটোরে স্যামসাইটি, আপনারা জানেন। তো স্যামসাইটিতে ট্রেনার আছে, ওরাই এখন ট্রেনিং গুলাতে এদের খোঁজ খবর রাখা, এইটাই। আর আমার পার্সোনাল যে টিম আছে, টিম ফ্রিল্যান্সিং টিম এগুলো ম্যানেজমেন্ট করা। কারণ আমি দেখলাম যে যদি আমি ওই ট্রেনিং এ লং টাইম থাকি, ট্রেনিং তো আমি সব টাইম লাইফ টাইম দিতে পারবো না। আপনি একটা টিচার কি বুড়ো বয়সে টিচার পড়াইতে পারে, একটা বয়স আছে রিটায়ার্ড করা, তাই না? তো ট্রেনিং তো আমি সবসময় দিতে পারবো না, একটা মাথার লোডের ব্যাপার আছে। হ্যাঁ, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রেনিং দিব, তারপরে আমি আবার কাজ করা পসিবল। তো এই জন্য আমি আমার ওই যেই কাজটা সবসময় আমি একই লেভেলে থাকে না। হ্যাঁ, ওই যেই ল্যাকিংসটা হয়েছে কাজের যেই, হ্যাঁ হয়তো টিচার লেভেলে আইসিটি ট্রেনিং সেক্টর আসছে বিধায় হয়তো একটু পরিচিতি বাড়ছে, হয়তো জানাশোনা হয়েছে, হয়তো আমার নাটোরের হাইটেক পার্কে আমার অফিসটা হয়েছে। যদি না আসতাম রাজশাহী থেকে নাটোরে, হয়তো এটা হইতো না। হয়তো আইটি ফ্রিল্যান্সিং সেক্টরে আমি আরো বেশি সফল হইতাম। ওইটা কম হয়েছে, কিন্তু এখন এসে দেখলাম যদি আমি এটা না ছাড়ি তাহলে কিন্তু ওইখানে সমস্যা। এখন আমি ট্রেনিং ছাড়ি নাই, ট্রেনিং ইনস্টিটিউট আছে আমার, ম্যান ট্রেনিং দেয়। যদি সরকারি কোনো ট্রেনিং থাকে হয়তো ম্যানেজমেন্ট করা হয়, এতটুকু আর কি। কিন্তু ফুল টাইম ট্রেনিংটা আমি ছেড়ে দিছি। এখন ম্যানেজমেন্ট বা পার্ট টাইম ট্রেনার, কিন্তু ফুল টাইম এখন আমার কাজে ফোকাস। যে কাজটা আমি করতেছি যেখান থেকে হয়তো আমার রিজি রুজি রিজিক আল্লাহ দেয়, আপনাদের খাওয়া দাওয়া। ট্রেনিং সেন্টারের নাম কি দিছেন? আমার স্যামসাইটি নাটোরের হাইটেক পার্কেই আছে, আমাদেরই ওইটা স্টুডেন্ট গুলাই কি জানে। কি ধরনের ট্রেনিং দেওয়া হয়? হ্যাঁ, ওইটাতে ফ্রিল্যান্সিং ট্রেনিং বা এগুলো দেওয়া হয়। সার্ভিসও দেওয়া হয়, আইটি সার্ভিস বা যে ডিজিটাল এসি, ওয়েব ডিজাইন, গ্রাফিক সার্ভিস গুলো দেওয়া হয়। ফোকাস বেশি ট্রেনিং, বেসিক কম্পিউটার শেখানো হয়, ফ্রিল্যান্সিং এর ট্রেনিং গুলো দেওয়া হয় এগুলো। তো একজন, আপনি যদি বলেন যে একজন ফ্রিল্যান্সার হিসাবে ওই
সফলতার জায়গাটাই হলো ধৈর্য। সেটা আপনিও বলবেন। আপনিও হুম। নিজেও স্বীকার করবেন যে ধৈর্য। শুধু এটাও না, যেকোনো কাজেই ধৈর্যটা লাগবে। ধৈর্যটা লাগবে। এই তো। এই ছোট্ট করে আমাদের গল্প হলো আজকে। জানলাম হুম? আপনার ফ্রিল্যান্সিং মানে ক্যারিয়ারের অনেক যেগুলো অজানা ছিল সেগুলো হুম। জানা হলো। আপনার জার্নিটা সম্পর্কে জানলাম। আমরা হয়তো একসাথে ছিলাম, হয়তো এই ভিতরের কথাগুলো হয়তো জানা হয় হ্যাঁ, নাই আপনাদের। পরবর্তীতে তো আপনি এক জায়গায়, আমি আরেক জায়গায় চলে আসছি। তো সুতরাং এই গল্পগুলা তো আর ওইভাবে শোনা হয় নাই সময় দিয়ে। আমরা ২ জন আলাদা হয়ে যাওয়ার পরে সাপোজ আমাদের এডুকেশন পার্ট শেষ। কর্মজীবনে যখন চলে গেলাম তখন তো ওইটা টোটাল আলাদা সেক্টর। হ্যাঁ। যেহেতু এখন আইসিটি সেক্টরে আছি আলাদা। তো এগুলা, হ্যাঁ, আপনার কি মনে হয় এখন? আপনি যেখানে আছেন, আপনি ফ্রিল্যান্সিং এর লাইনে থাকলে আরো ভালো করতেন, আরো হয়তো টাকা-পয়সা কামাইতেন। এরকম কোনো আক্ষেপ আছে, আফসোস আছে? বা আপনি এখন যে লাইনে আছেন সেটা বেটার? কি মনে হয়? না আসলে এটা তো হচ্ছে যে আল্লাহ তাআলা রিজিক আ যেটা নির্ধারণ করছে। একেকজনের একেক ফিল্ডে থেকে আল্লাহ তাআলা সেবা নিবে এটাই আল্লাহ তাআলার নির্ধারণ। তো আমার যে আমার আমি অবশ্য শুরুতে মানে আমার একটা ইয়েই ছিল যেহেতু আমি আমার ক্যারিয়ারটা ইসলামে ডিপেন্ডেন্ট। তো সেই দিক থেকে আমি আ মানে ইসলামের পথে কাজ করা বা এই ধরনের মোটিভেশনাল স্পিচ আ দেয়া এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগতো। মানুষকে ভালোর দিকে ডাকা বা একটা মূলত আসলে কি মানে একটা কাজ একা করা, একটা ভালো কাজ একা করা, আরেকটা হচ্ছে যে সবাই মিলে একটা ভালো কাজ করার ভিতরে একটা আলাদা একটা মানে প্রাপ্তি বা ভালো লাগার বিষয় আছে। তো এখন মনে করেন এই আধুনিক সময়ে এসে দিনের পথে একা চলার থেকে আপনি যদি একটা আ দল নিয়ে একটা কমিউনিটি যদি চলতে পারেন হুম, তাহলে হুম, আপনার দিনই যে এই যে মাইন্ড শেয়ারিং তারপরে দিনের পথে চলা এটা আরো বেশি উদ্দীপনা একটা কাজ করে ভিতরে। ভালো লাগা, হ্যাঁ? একটা হুম, খুব মানে একটা যে অ্যা আনন্দ উদ্দীপনা এই জিনিসগুলো থাকে মনের মধ্যে। এই দিক থেকে হুম, আমি দিনের পথে যে কাজ করার ব্যাপারটা এটা সবসময় আমার কাছে ইয়ে লাগতো যে এটা আসলে আ কিভাবে এই কাজটা করতে পারি, এই কাজটা কিভাবে করতে পারি। সেদিক থেকে টিচিং লাইনে আসার পরে যেহেতু স্টুডেন্টদেরকে টিচিং দেওয়া হয়, ইসলামের উপরে ওদেরকে আ কাউন্সেলিং করা হয়, লেকচার দেওয়া হুম, হয়। হুম। এই দিক থেকে এই আশাটা পূরণ হইছে আরকি আলহামদুলিল্লাহ। আর টাকা-পয়সা সেটা তো হচ্ছে যে এটা তো মানে হুম, সুনির্ধারিত। এটা আসবে। হ্যাঁ, এটা এই জি, ওয়েতে জি। হোক আর এই ওয়েতে হোক। এটা বিষয় না। যেকোনো ওয়েতে আসবেই। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই এটা আল্লাহর কাছে। তো আমরা এখন এই যে আমি পার্সোনালি যদি এই অভিমতটা দেই আসলে, হ্যাঁ, হয়তো ভালো লাগে এখানে আমি ধরা-বাঁধা কিছুতে নাই। আমার কোনো কিছু, আমি নিজেই স্বাধীন। বা আমার কোনো ধরা-বাঁধা কোনো ডিউটি নাই, ৫টা ৯টা ডিউটি নাই, কিছু নাই। এদিক দিয়ে হয়তো ভালো লাগে। কিন্তু ভাই, টিচিং এর আলাদা মজা আছে। সেটা ট্রেনিং হোক বা টিচিং আপনি দিচ্ছেন, আপনি নিজেই জানেন। টিচিং এর আলাদা মজা আছে। আ এটা আসলে আইসিটি সেক্টরে ট্রেনিং এর আমাদের একটা প্রেশার থাকে। আর্নিং করাইতে হবে, আর্নিং করাইতে হবে, আর্নিং করাইতে হবে। হয়তো আমাদের মেন্টালিটি ওইখানে বেশি থাকে। কিন্তু আ আর্ন করাইতে হয় বা অনেক চাপে থাকতে হয়। ওদেরকে সাপোর্ট দিতে হয়। ১২টা, ১টা, ২টা, ৩টা পর্যন্ত আমরা সাপোর্ট দিই স্টুডেন্টদেরকে ট্রেনিং করাইতে যখন। সাপোর্ট দিতে হয়। কিন্তু এটা আমার পক্ষে সম্ভব টিচার হইতো না। টিচার টিচারের এটা টিচারের আমার মেধা পক্ষে তো, সম্ভব হইতো না। টিচারের কাজ তো ভাই মহান। তো সেটাও একটা টিচার, সেটা আল্লাহ দিলে হয়তো আমার মাধ্যমে একটা স্টুডেন্টের আ একটা ক্যারিয়ার ডেভেলপ হচ্ছে। এদিক দিয়ে আমি মনে করি লাকি যে আলহামদুলিল্লাহ হয়তো কিছু ছেলে হইলেও আমার মাধ্যমে শিখে ইনকাম করতেছে, এখনো কাজ করতেছে। কিন্তু আমি কিন্তু মিস করি ভাই। আমি কিন্তু মিস করি না, মাঝে মধ্যে চাই যে যাই, এক জায়গায় চলে যাই, গিয়ে ওইখানে ক্লাস নিয়ে আসি। এক কলেজে, ভার্সিটিতে বা এক জায়গায় চলে যাই, গিয়ে ক্লাস নিয়ে আসি। অ বা পড়াইয়া আসি ছেলেদের। আপনি তো আপনি এটা হয়তো প্রাইমারি পড়াবো। ইউনিভার্সিটি গুলাতে ট্রাই করেন যে পার্ট টাইম একটা হ্যাঁ, লেকচার দিবেন। আ হ্যাঁ, আমার টাকা-পয়সা দরকার নাই। আমি যেয়ে পড়াই আসি। তো এইজন্য টাকা-পয়সা হয়তো দরকার নাই আমাদের যে এই আমি শুধু একটু পডকাস্টটা, লেখাপড়ার সঙ্গে সম্পৃক্ত এইজন্য, থাকতে চাই। হ্যাঁ, পডকাস্টটা হয়তো এইজন্যই করা
যেটা হয়তো আমরা আমাদের মনের কথাগুলো বলতে পারি। আপনার জায়গা থেকে আপনি একজন টিচার মানুষ, লেকচারার। আপনি আপনার জায়গা থেকে বলতে পারেন। আমিও যেহেতু একটা টিচার, এক প্রকার মানুষের টিচার। সঙ্গে একটা সংযুক্ত থাকা, মানুষের সঙ্গে একটা মাইন্ড শেয়ারিং হওয়া, কমিউনিকেট হওয়া, এই জিনিসগুলো আরকি একটা প্রাপ্তি। আপনার জায়গা থেকে আপনি আপনার জিনিসগুলো শেয়ার করবেন। আমার জায়গা থেকে আমি শেয়ার করব। আমাদের সাথে আমাদের সকল স্টুডেন্ট বা আমাদের মেন্টর, ট্রেইনার সবাইকে আমরা আস্তে ধীরে আমাদের সাথে গেস্ট হিসেবে নিয়ে আসবো। অথবা আমাদের যারা আমাদের এই পডকাস্ট দেখতেছেন, ভিডিও দেখতেছেন, গত এপিসোডেও বলছি, এটাতেও বলতেছি, আমাদের এই পডকাস্টে যদি কেউ গেস্ট হিসেবে আসতে চান, অতিথি হিসেবে আসতে চান, আমাদের সাথে ইনবক্স করবেন, যোগাযোগ করবেন। পার্সোনালি আমাকে মেসেজ দিতে পারেন বা আমাদের এই পেজের ইনবক্সে নক দিতে পারেন যে আপনারা আমাদের সাথে আলোচনায় আসতে চান, আড্ডায় আসতে চান, গল্পে আসতে চান। আমরা আপনাদের সাদর সম্বোধন জানাচ্ছি। তো আব্দুল সালাম ভাই, আজকে আমাদের গল্প হলো, পরিশেষে কি বলতে চান? বলার হচ্ছে যে আপনি আপনার ক্যারিয়ার, আল্লাহ তাআলা আপনার জন্য এই ক্যারিয়ার মানে সিলেক্ট করছে। আমার জন্য আল্লাহ আমার এই ক্যারিয়ার সিলেক্ট করছে। সুতরাং এখানে আ প্রত্যেকে নিজের ক্যারিয়ার আল্লাহ তাআলা যেটা দিছে সেটা নিয়ে আলহামদুলিল্লাহ। ঠিক আছে না? আল্লাহ তাআলার কৃতজ্ঞতা। আর এটাই হওয়া দরকার যে আসলে কখনো এই ধরনের যে এই এই আ আমি যদি এইটা হতে পারতাম বা আমি যে ওইটা হতে পারতাম। এই যে মনের ভিতরে একটা মানে অতৃপ্তি বোধ রাখা, এটা ঠিক না। কারণ আল্লাহ তাআলা দিন শেষে আপনার চেষ্টার পরে দিন শেষে আল্লাহ আপনাকে যেটা দিবে আপনি সেটা নিয়েই খুশি থাকবেন এবং তৃপ্তি সহকারে আলহামদুলিল্লাহ বলবেন, এটাই আল্লাহ তাআলা চায়। হ্যাঁ, এটা হ্যাঁ, হওয়া এই তো উচিত। আমরা যে যেখানে আছি সঠিক পথে, সঠিকভাবে কাজ করাটাই ইম্পোর্টেন্ট। যে যেখানে মানে আছি, দিনের পথে যদি আমি লাইফটা চালাতে পারি, আমি যদি হালাল ইনকাম করতে পারি, দ্যাটস হ্যাঁ, এনাফ। ভালো থেকে ভালোভাবে ভালো মানুষ হওয়া, ভালোভাবে মানুষকে শিক্ষা দেওয়া, ভালো কারো লাইফে ক্ষতি না করা, সেটাই যেন আমরা করি। এ বা কাউকে না পারি উপকার করতে, কারো ক্ষতি করা থেকে বিরত থাকা। তো সেই প্রত্যাশায় আমরা শেষ করবো আরকি আজকের আলোচনা। পরিশেষে আব্দুল সালাম ভাই কিছু বলার আছে? না, আজকে লাইভ অনেক লম্বা হয়ে গেছে। তো এখানে আমরা শেষ করি। আর হচ্ছে যে দর্শকদের যদি কোন ধরনের মতামত থাকে তাহলে তারা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনাদের মতামত বা আপনাদের কোন জিজ্ঞাসা যদি থাকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আব্দুল সালাম ভাই। থ্যাংক ইউ সবাইকে আমাদের এই ভিডিও দেখার জন্য, আমাদের পডকাস্ট দেখার জন্য। আরো বলি, আপনাদের মধ্যে থেকে কেউ যদি আমাদের এখানে অতিথি হিসেবে আসতে চান, আমাদেরকে ইনবক্স করবেন। আজকে এই পর্যন্তই শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পডকাস্টে, অন্য কোনো টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।